শুভ সন্ধ্যা বাংলাদেশ। আমি তানভীর ইলিয়াস খান অন্তরাল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের বিশেষ প্রতিবেদনটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যার ছায়া ঠিক আমাদের সমাজের প্রতিচ্ছবিতে প্রতিদিন ঘুরে বেড়ায়। হ্যাঁ, আজকের প্রতিবেদন সেই মানুষদের নিয়ে যাদের জীবনের ছোট্ট কিছু ভুল সিদ্ধান্ত শেষমেশ ছিন্ন ভিন্ন করে দেয় তাদের পুরো অস্তিত্বকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে এক আত্মহত্যার ঘটনা। আত্মহত্যা তো প্রতিদিনই হয়, কিন্তু এই কেসে ঘটনা ব্যতিক্রম হয়েছে। মৃতদেহের হাতে পাওয়া গেছে মোড়ানো চিরকুট। কী আছে তাতে লেখা তা নিয়েই নেটিজেনরা তোলপাড় লাগিয়ে দিয়েছে। কিন্তু কে সেই মেয়ে? কিসের জন্য সে আত্মহত্যা করেছে? কি আছে সে চিরকুটে? কি আছে এই আত্মহত্যার পেছনে? এই আত্মহত্যার পেছনে আছে একটি অদৃশ্য সত্য, একটি নির্মম বাস্তবতা, যেটা শুধু দুজন মানুষের কথা নয়, বরং আমাদের সমাজের অনেক চুপ করে যাওয়া মেয়েদের গল্প। আজকের এই বিশেষ প্রতিবেদনের মূল বিশ্লেষণে থাকছেন আমাদের সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক আখলাকুজ্জামান। তিনি তুলে ধরবেন পুরো ঘটনার কালপঞ্জি এবং সমাজের সামনে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ তানভীর ইলিয়াস খান। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অন্তরাল টিভির পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব একটি আত্মহত্যার ঘটনার পেছনের অদেখা গল্প নিয়ে। তবে এটিকে শুধু আত্মহত্যা বললে ভুল হবে, এ ঘটনা যেন সমাজে চলমান এক নীরব সংকটের প্রতিচ্ছবি। 2024 সালের 20 অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 30 বছর বয়সী নারী আত্মহত্যা করেন। তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি হাসপাতালের ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 6 দিনের তদন্ত শেষে বেরিয়ে আসে অনেক চমকে দেওয়া তথ্য। 2022 সালে চন্দ্রিমা ভট্টাচার্যের বিয়ে হয় অনির্বাণ ভট্টাচার্যের সাথে। দুজনের পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। তাদের পরিবারের ভাষ্য মতে দুজনে খুব সুন্দর করে সংসারটা গুছাচ্ছিলেন। দুজনের প্রতি দুজনের অসম্ভব টান ছিল। কিন্তু বর্তমানে তাদের বাসার প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় বিগত এক বছর ধরে অনির্বাণ ও তার স্ত্রী চন্দ্রিমার মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা, ঝগড়া, কথা কাটাকাটি এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটাও দেখা গেছে। প্রায় চন্দ্রিমা মেডিকেলে যাওয়া আসা করতেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। বিভিন্ন সময় হাসপাতালে যাওয়ার সময় চন্দ্রিমার শরীরে বিভিন্ন অংশ, যেমন হাত, পিঠ, বুক, পেট, ঘাড়ে বেশ কিছু পুড়ে যাওয়ার দাগ লক্ষ্য করা গেছে। মূলত এই আঘাতগুলো করেছেন তার হাজবেন্ড অনির্বাণ। অনির্বাণের বয়স 32 বছর বর্তমানে। তিনি একজন ফিল্ড কোঅর্ডিনেটরের একটি শহর পুনর্বাসন প্রকল্পের অধীনে কাজ করতেন। তার বেতন খুব বেশি ছিল না, এই 20 থেকে 25,000 টাকার মতো। তার সার্টিফিকেট দেখে জানা যায় উনি একজন মেধাবী ছাত্র, কিন্তু বছরের পর বছর ধরে সিস্টেমের ব্যর্থতা, কাজের সঠিক স্বীকৃতি না পাওয়ায় তিনি পিছিয়ে যান। তার কলিগরা ঘুষ দিয়ে নিজেদের প্রমোশন করিয়ে ছাড়িয়ে গেছেন অনির্বাণের থেকে। 2023 সালে তাদের জীবনে আলো ফোটে। চন্দ্রিমা কনসিভ করেন। অনির্বাণ সেই খুশিতে তার প্রায় সব বন্ধুকে কিছুদিন পর পর নিয়ে আসতেন তাদের বাসায়। চন্দ্রিমা আর অনির্বাণ যেহেতু আলাদা থাকতেন, তাই চন্দ্রিমাকে রান্নায় সাহায্য করার তেমন কেউই ছিল না। 2 দিন পর পর অতিথি এলে চন্দ্রিমা তাদের জন্য রান্না করতেন। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে যান। একদিন রান্না করা চলাকালীন তিনি রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায় প্রচণ্ড ক্লান্তির কারণে ইউটেরিন কন্ট্রাকশন শুরু হয়, ফলে গর্ভস্থ শিশুর প্রাণ বাঁচানো যায়নি। অনির্বাণের উদাসীনতার কারণে বাচ্চাটির মৃত্যু হয়।
তবে অনির্বাণ কোনোদিন স্বীকার করেনি যে বাচ্চাটি তার নিজের দোষে মারা গেছে। সব দোষ তার স্ত্রীর। মূলত কুসংস্কারে আবৃত থাকার ফলে তিনি চন্দ্রিমাকে দোষারোপ করতেন। বাচ্চা হারাবার পর থেকে তিনি হয়ে ওঠেন নৃশংস জানোয়ার। তাদের বাসায় তল্লাশি করার সময় চন্দ্রিমার ডায়েরি থেকে এই সকল তথ্য পাওয়া যায় এবং যথাযথ প্রমাণও পেয়েছে ডিবি পুলিশ। তিনি আগে যেমন ছিলেন করুণাময়, অনুরাগী, বাচ্চার মৃত্যুর পর হয়ে ওঠেন এক ভিন্ন অনির্বাণ। তিনি নেশার জগতে পা রাখেন। তিনি প্রায় পিক্সেল পয়জন বারে যাতায়াত করতেন, যার সত্যতা পেয়েছে ডিবি পুলিশ। আমার কাছে চন্দ্রিমার লেখা ডায়েরির কিছু পৃষ্ঠা আর কিছু অডিও আছে, যেগুলো আমি আপনাদের শোনাতে চাই, গোটা দেশকে শোনাতে চাই। অনির্বাণ, তোমার একটাই কি সব থেকে মূল্যবান তোমার কাছে? আমার কষ্ট, আমার কান্না, সেগুলো কি একটুও ছুঁয়ে যায় না তোমার মনকে? আজ মাত্র 2 মিনিট দেরি হয়েছে চা দিতে, আর তুমি আমার বুকের উপর গরম চা ছুঁড়ে দিলে। ধরাম করে গেট বন্ধ করে চলে গেলে। কিন্তু আমি যে পেছনে পড়ে কাঁদছিলাম, তুমি একবার ফিরে তাকালে না। আমার আর্তনাদটা শুনেছিলে অনির্বাণ? আমার গায়ে তখনও পোড়া চা ঝরছিল, কিন্তু তার থেকেও বেশি পড়ছিল আমার ভিতরটা। তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্টটা কোথায় লেগেছে? তুমি, যে মানুষটাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, তুমি আজ এমন একটা ক্ষত দিয়ে গেলে যা কোনো ঔষধিও সারবে না। আমার শরীরের পুরো দাগ হয়তো মুছে যাবে একদিন, কিন্তু আমার ভেতরের ছাই হয়ে যাওয়া বিশ্বাসটা, আর কিভাবে তোমায় ভরসা করবো অনির্বাণ, আর কিভাবে ভালোবাসবো? প্রিয় দর্শকবৃন্দ, এই ছোট্ট একটা ভয়েস মেসেজ থেকেই বোঝা যাচ্ছে অনির্বাণ কতটা নরপিচাস মানুষ, কতটা বেশি হিংস্র। চন্দ্রিমার লেখা যা চিঠি আছে তাতে বরাবরই অনির্বাণের হিংসাত্মক অত্যাচার নিয়ে লেখা। একবার ঝগড়ার সময় তাদের বাচ্চার কথা ওঠে। অনির্বাণ নাকি রেগে গিয়ে চন্দ্রিমার পেটে খুব জোরে লাথি মারে। চন্দ্রিমা অনির্বাণকে বোঝাতে চেষ্টা করেছিলেন আবার সবকিছু ঠিক করে নিতে, কিন্তু কোনো কিছুতেই তা ঠিক হয়নি। দিন দিন নেশার সাগরে ডুবে যেতে শুরু করেন অনির্বাণ। সিগারেট থেকে শুরু করে হুইস্কি, স্কচ সহ আরো অনেক কিছুই খান, এবং সেগুলো খান বাড়ে গিয়ে। স্ক্রিনে দেখানো এই ব্যক্তিটি অনির্বাণ। সবার প্রশ্ন, কে এই রুথলেস, কেয়ারলেস, ড্রাগ এডিক্টেড জানোয়ার? কেন সে তার স্ত্রীর প্রতি এতটা ক্ষুব্ধ? চলুন একটু করে অনির্বাণের সম্পর্কে জেনে আসি ডিবি পুলিশের তদন্তের মাধ্যমে। 2019 থেকে 2021 সাল পর্যন্ত করোনা মহামারী ছিল, যার জন্য সারা বিশ্ব জুড়েই কর্মসংস্থানের কমতি হয়ে যায়। আর বাংলাদেশের মতো দুর্নীতি পরায়ণ দেশে সিস্টেমের ব্যর্থতা খুবই কমন ব্যাপার। অনির্বাণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কোফিল্ড অর্ডিনেটর হিসেবে কাজ করেন। তিনি বিগত 4-5 বছর ধরে কোম্পানির উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। যখন অফিসে তাকে দরকার হয়েছে তিনি ছুটে গিয়েছেন। তিনি কাজকে ভালোবাসতেন, তাই বাধা ছিন্ন করে কাজের পেছনে ছুটতেন। বিগত বছর ধরে তার পারফরমেন্সও ছিল দারুণ। এত ভালো গুণ থাকা সত্ত্বেও তার প্রমোশন হয় না, অথচ তার থেকে অনেক নিম্ন পারফরমেন্স নিয়ে তার জুনিয়র আর কলিগদের প্রমোশন হচ্ছিল ঘুষ দিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইকোনমিক্যালি ট্র্যাজেডি, সবকিছু মিলিয়ে ভেতর থেকে ভেঙে পড়েন অনির্বাণ। তাই কষ্ট কমাতে বেছে নেন মাদককে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান ও মদ্যপান স্বাস্থ্য ও সমাজের জন্য ক্ষতিকর। তিনি অতিরিক্ত মদ্যপান ও ধূমপানে লিপ্ত হয়ে যান, নেশায় ডুবে গিয়ে দিন দুনিয়া ভুলে যান। আস্তে আস্তে সব টাকা উড়িয়ে ফেলেন, সংসার চালানোর মতো টাকা থাকতো না। চন্দ্রিমার একটা চিঠিতে তিনি লিখেছেন, অনির্বাণ, তুমি আমার কথা কবে শুনবে? তোমার নেশা তোমাকে গিলে ফেললো। বাড়িওয়ালা, মুদির দোকানদার, বিদ্যুতের লোক এসে বিল চায়, টাকা চায়। আমি কোথা থেকে দেব? দেনা পাওনার হিসেব তো মাসের পর মাস হয়ে গেছে। তারা এখন আর আমার কাছে এসে টাকা নয়, বরং আমার দেহটা চায়।
আমাকে আর কতটা নিচে নামাবে তুমি? এই ঋণ শোধ করতে হয় চন্দ্রিমাকে তার গহনা বেচে, তার আর্টওয়ার্ক বেচে। চন্দ্রিমাকে নিজেও মানুষের বাসায় কাজ করে টাকা পরিশোধ করতে হয়। তবুও তিনি চেয়েছেন তার স্বামী অনির্বাণকে কাছে রাখতে, সব গুছিয়ে নিতে। কিন্তু কথায় আছে, একটা সংসার একজন বইতে পারে না, দুজন মানুষকে একসাথে মিলে আগলে রাখতে হয়। নেশা একটা জীবন, একটা মানুষ, একটা পরিবার, একটা জাতি, একটা দেশকে ধ্বংস করে, তার প্রমাণ হচ্ছে অনির্বাণ। 2024 সালের অক্টোবরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন অনির্বাণ। তার ক্যান্সার হয় এবং লাস্ট স্টেজে চলে যায়। শুধু ক্যান্সার নয়, তার শরীরের বিভিন্ন অঙ্গে ইনফেকশন ও অর্গান ফেইলারও হয়। অবশেষে 2024 সালের 20 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাদের কথোপকথন রেকর্ড করা হয়েছে হাসপাতালের কেবিনে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়ায় প্রকাশিত হয়েছে। এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে দেওয়া সেই কথোপকথনের লিঙ্ক। চন্দ্রিমা অনির্বাণের মৃত্যুর ঠিক 10 মিনিট পরে আত্মহত্যা করেন। একটি চিরকুটে হাতে মুড়িয়ে নিয়ে তিনি হাসপাতালের ছাদ থেকে লাফ দেন এবং সেই চিরকুটটা এখন নেট দুনিয়ায় তোলপাড়। সবার মুখে ধ্বনির মতো বাজছে সেই উক্তিটি। অনির্বাণ, তুমি আমার সর্বাঙ্গে ক্ষত করে দিয়েছ, বাহিরে হোক বা ভিতরে। তোমার ছাপ দাগ হয়ে বসে আছে। তুমি আমাকে মেরেছ, জ্বালিয়ে দিয়েছ, বারবার আমার মন ভেঙেছ। প্রতিটা আঘাত আমার বুকের ভেতরে জমা হয়ে আছে, তবুও তোমাকে ছেড়ে যেতে পারিনি। আমি পিছুটানের বর্ণনা তো তোমাকে দিয়েছি, কিন্তু পিছুটানের মোহে তোমাকে ফেরাতে পেরেছি কি আদৌ? জানি না কেন তোমার মতো একটা কাপুরুষকে এতটা ভালোবেসেছি, কিন্তু এটাই সত্যি, আমি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। হয়তো এই জন্মে তুমি আমায় বুঝোনি, পরের জন্মে অন্তত একটু বুঝো আমায়। আজকে আমি নিজের ভাষায়, নিজের মনের ভাষায় কিছু কথা বলতে চাই। আমরা প্রায় প্রতিদিনে আত্মহত্যার খবর শুনি, কিন্তু প্রতিটি আত্মহত্যার পেছনে থাকে না বলা অসংখ্য যন্ত্রণা, ছিন্ন ভিন্ন স্বপ্ন আর অগোছালো অভিমান। আজকে চন্দ্রিমার গল্প শুধু একটি মেয়ের গল্প নয়, এটি আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। প্রশ্ন রয়ে যায়, এটা কি কেবল দুজন মানুষের ট্র্যাজেডি, নাকি এরকম শত শত অনির্বাণ আর চন্দ্রিমা আছে আমাদের চারপাশে, যাদের কষ্ট আমরা দেখেও উপেক্ষা করি? আমরা প্রত্যেকেই সমাজের অংশ। আমাদের মা বোনেরা প্রতিদিনই এমন দ্বন্দ্ব, এমন সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছেন নীরবে, চুপচাপ। নেশা কিভাবে একজন মানুষকে ধ্বংস করে দেয় তা আজ আবার প্রমাণিত। পিছুটান আবারও সেই ভয়াবহ বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি চন্দ্রিমার চিঠিগুলো পড়ে স্তব্ধ হয়েছি, কল্পনাও করতে পারিনি ভালোবাসার মানুষটির কাছে পৌঁছানোর জন্য একজন নারী এতটা ভাঙতে পারে। আমাদের নীরবতা, আমাদের পাশ ফিরে থাকা, এগুলো আরেকটা মৃত্যুর জন্য দায়ী নয়? অন্তরাল টিভির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই, এই প্রতিবেদন শুধু দেখে চুপ থাকবেন না। এই গল্প ছড়িয়ে দিন, যেন আরেকটি চন্দ্রিমা হারিয়ে না যায়, যেন আরেকটি অনির্বাণ তৈরি না হয়। আপনার চারপাশে কেউ যদি নীরবে কাঁদে, একটু শোনার চেষ্টা করুন। হয়তো আপনার সেই মনোযোগী কারো জীবনের শেষ আলো হয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে আজকের এই অনুসন্ধানী অনুষ্ঠানটি দেখার জন্য। বিদায় নিচ্ছি আমি আখলাকুজ্জামান, অন্তরাল টিভি, ঢাকা।